ba do ba do ba do ba do ba do ba do. आपकी आंखों के सामने हो रहा है जो कुछ हो रहा है। लास्ट सेकंड में अभी उन्हें राजनीतिक दबाव है, कहते हैं इसको ट्रेलर को नहीं चला सकते। तो इस माहौल को आप क्या कहना चाहोगे विवेक जी? होटल, तो इस माहौल को क्या कहना चाहोगे विवेक जी? ऑफ कोर्स बिना परमिशन के आप बताइए, इतना बड़ा सेटअप लगाने देंगे क्या? वो आप खुद बताइए, कॉमन सेंस की बात है। इतना बड़ा सेटअप जो लगा है, सो मच मनी हैज बीन स्पेंड, बिना उसके कैसे होगा? रात भर ट्रायल्स चलते रहे, सुबह से ट्रायल्स चल रहे हैं। अभी एक सेकंड, प्लीज प्लीज बेयर विद मी फॉर 2 मिनट्स। आप सब यहां हैं, आप बैठिए, 2 मिनट रुकिए, अभी सब पता चलेगा एंड देन विल बी हियर। We are trying to find out. Hotel just came. Some officer of the hotel came and he said that they have been asked not to run it right now. Who are they? I don't know. उन्होंने बस इतना बोला है कि they have been asked not to run it, तो we'll find out. I don't know. We'll find out. দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি আরএসএস এর প্রচার সচিব, এই বারবার করে এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারি যে বেঙ্গল ফাইলস বলে কোথাকার কি সিনেমা হয়েছে, এই বিবেক অগ্নিহোত্রীর পাশের বাড়ির লোক বোধহয় জানতো না যে এরকম একটা সিনেমা বা কিছু একটা হয়েছে বলে। কিন্তু এখন এই যে ঘটনাটা ঘটানো হলো, এরপরে গোটা দেশে এখন এটাকে নিয়ে আলোচনা হবে যে দেখো কি একটা সিনেমা বানিয়েছে বেঙ্গল ফাইলস, সে তাদের নাকি এমন জিনিস দেখানো হয়েছে যে পশ্চিমবাংলা থেকে ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি, কোনো একটা বিনা পয়সায় পাবলিসিটি, মানে 5 পয়সা খরচা না করে 5 কোটি টাকা পাবলিসিটির ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। এবং এই একই জিনিস এর আগে করেছিলেন, ওই আপনাদের মনে থাকবে কেরালা ফাইলস সিনেমাটা যখন এই ভদ্রলোকই বানিয়েছিলেন। কেরালা ফাইলস যে সিনেমা হচ্ছে, কেরালার তাই নিয়ে কারো মাথা ব্যথা নেই, উনি হঠাৎ করে বললেন পশ্চিমবাংলায় ব্যান করে দেবো। সেই ব্যান 2 দিন পরে সুপ্রিম কোর্ট তুলেও দিল। মাঝখান থেকে যে সিনেমাটার নাম জানতো না কেউ, সেই সিনেমাটার 10টা লোক দেখতে চলে গেল। এবং বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ভাড়াটে বাহিনীরা এই কাজটা করে আলটিমেটলি কাদের হয়ে ব্যাটিং করছে আমরা সবাই বুঝতে পারছি। কোনো একটা সিনেমাকে বা কোনো ট্রেলার লঞ্চ ইভেন্টে হস্তক্ষেপ করাটা একটা সঠিকভাবে এই প্রশ্নটা উঠছেই যে এটা পশ্চিমবাংলার কালচার নয়। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কোনো চিন্তাটা নেই অগ্নিহোত্রীর প্রতি। এই দিল্লি থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন কোনো বামপন্থী পরিচালক তারা তাদের কাজকে দেখাতে চান, এরকম ভাবেই আরএসএস বাহিনী সেখানে হামলা করে, আটকানোর চেষ্টা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম ভাবে বারবার করে এদেরকে বিনা পয়সায় প্রচারটা বাজিয়ে দিচ্ছেন, এটা উনি তার সাথে করছেন। All the cameras have captured that they have stopped a censor CBFC approved film's trailer here in a private place in ITC when we have got all the permissions and we were showing it. इस माहौल के बारे में क्या बताना चाहोगे विवेक जी? This is ये से कहते हैं अराजकता, this is a dictatorship, this is fascism. विवेक जी, आपको ये सब देख के नहीं लगता कि बंगाल फाइल्स फिल्म बनना बहुत जरूरी था? देखिए क्या हो रहा है बंगाल में, and that's why films like these are very important. And I want every person in India to watch this film to know the truth about Bengal. বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন পরিচালক নামে, কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর। ওনার ক্ষমতা হবে
গুজরাট ফাইলস করেননি কেন এতদিন? গুজরাট ফাইলস করেননি কেন? গোদরাত দাঙ্গাটা দেখাননি কেন? বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন? ইউপি ফাইলস করেননি কেন? কেন ইউপি ফাইলস হয়নি? কেন এমপি ফাইলস হয়নি? কেন মণিপুর ফাইলস হয়নি? চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার করে রাখতে হয়। বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন, বাংলাকে মেলাইন করতে এসছেন। একে সেই মরিস সেরুলোর মতো, মরিস সেরুলো মনে আছে? মরিস সেরুলোর মতো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। এটা গণতান্ত্রিক রাজ্য বলে সেটা করা হচ্ছে না। এই চরিত্রটাকে মানুষজন চেনেন না। হ্যাঁ, ওনাকে অনেকে ভালো চোখে দেখেন, অনেকে মানে ভালো চোখে মানে হচ্ছে হিরো হিসেবে দেখেন, অনেকে আবার একটুখানি নেগেটিভ ইম্প্যাক্ট আছে তার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যাই হয়ে যাক না কেন, হি ইজ আ পার্সন যাকে নিয়ে কথা বলা উচিত এবং এক্সিস্ট করে সেটা জানা উচিত, সেটা আমার মনে হয়েছে। এবং তারপরে যখন আমি বাইরে গেছিলাম শ্যুট করতে, তখন বিবেক স্যারও বলছিল যে তুমি জানতে গোপাল ভাটার ব্যাপারে? আমি বলতাম আমি জানতাম না। তো তোমার কি মনে হয় এটা কি জানা উচিত? তাহলে যে হ্যাঁ, গোপাল ভাটার বিষয় তো জানা উচিত। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনে আপনাদের কাছে আবার হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বোম্বে থেকে কলকাতায় এসেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রী একটি ছবি বানিয়েছেন, ছবিটার নাম দ্য বেঙ্গল ফাইলস। এর আগে যেমন তিনি বানিয়েছিলেন কাশ্মীর ফাইলস, তারপর বানিয়েছিলেন তাসখান ফাইলস, তারপর বানিয়েছেন কেরালা স্টোরি। সুতরাং এই প্রত্যেকটির পেছনেই কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে। করতেই পারে, তিনি একটি রাজনৈতিক দলের সমর্থক হয়ে বানাতেই পারেন। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে শিল্পীর অধিকার আমরাও স্বীকার করি, কিন্তু শিল্পী তার স্বাধীনতার অধিকারটাকে রেখে বিকৃত তথ্য পরিবেশন করছেন না তো। মানে একতরফা ভাবে নিজেরা যে ইতিহাস বানিয়েছেন সেই ইতিহাস নির্ভর কি বানাচ্ছেন? ট্রেলারটা যতটুকু আমরা দেখলাম তাতে কিন্তু মনে হলো যে এরকম উপাদান অনেক আছে যেখানে হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক একটি জায়গা তৈরি হওয়া দরকার সেটাকে যাতে আরো নষ্ট করে দেওয়া যায়, সেরকম ধরনের কিন্তু ঘটনাক্রম, ডায়লগ, সেসব ব্যাপারগুলো ওখানে কাজ করেছে। এই বিবেক অগ্নিহোত্রী মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ছেলে। তিনি পড়াশোনা করেছেন, MBA করেছেন, মাস কমিউনিকেশন করেছেন, বিদেশ থেকেও পড়াশোনা করেছেন। কিন্তু তিনি প্রথম জীবনে কিছু ডকুমেন্টারিতে হাত পাকিয়েছেন। তারপর প্রথম যে ছবিটা বানিয়েছেন সেটা হচ্ছে চকলেট বলে একটি ছবি, হিন্দি ছবি। সেই ছবিটি কিন্তু একটি ইংরেজি, একটি পপুলার হিন্দি ইংরেজি মানে US এর একটি ছবি। সেই ছবিটাকে একদম হুবহু টুকলি করে সেই ছবিটা উনি বানিয়েছিলেন। ছবিটির মানে মার্কেট রেট যদি আপনারা বলেন তাহলে বক্স অফিস কিন্তু সেরকম ভাবে কিছু সারা জায়গায় নেই। তারপর থেকে তিনি কিন্তু ক্যারিয়ারটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন এবং তার সঙ্গে তিনি নিজেকে মোদি ভক্ত প্রচার করতে শুরু করে দেন। ব্যাস, তারপরেই তার কিন্তু আর প্রডিউসারের অভাব হতে শুরু করলো না। পরপর প্রডিউসার পেতে শুরু করে দিয়েছেন এবং ছবিও বানাতে শুরু করে দিয়েছেন। তা তো আপনারা জানেন যে কাশ্মীর ফাইলস দিয়ে কি বিতর্ক হয়েছে। বিতর্ক যতটা হয়েছে তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এক লাপে তার যে পরিচিতি সেই পরিচিতিটি বাড়িয়ে নিয়েছেন ছবির থেকে অনেক বেশি। এখন উনি করলেন দ্য বেঙ্গল ফাইলস। 2 বছর আগে থেকে এই ছবিটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আর প্রত্যেক বছর যদি আপনারা লক্ষ্য করেন 2019 থেকে 2019 লোকসভা, 2021 বিধানসভা, এই কলকাতাতেও কিন্তু বিজেপির সমর্থনে ছবি হয়েছে। এখানকার পরিচালক মিলন ভৌমিক দাঙ্গা বলে একটি ছবি করেছিলেন, সেটাও এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানে কিন্তু হাইলাইট করার ব্যাপার ছিল সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। কিন্তু ছবিটি এখানে ঠিক মতন ভাবে রিলিজ হওয়া বা চলার ব্যাপারটা আটকে গেছে। স্বাভাবিক, বিরোধী দল ছবি বানিয়েছে, এখান থেকে এরকম ঘটনা ঘটেছে, অন্তত ওরা সেই অভিযোগ করেছেন। পরবর্তীকালে মিলনবাবু আরেকটা ছবি আরম্ভ করেছিলেন 2021-এ, অর্থাৎ ঠিক ওই বিধানসভা নির্বাচনের আগে দিয়ে। সেটা হচ্ছে और एक नरेन, অর্থাৎ নরেন্দ্র মোদীর সেই চাওয়ালার জীবন থেকে তিনি কি করে প্রধানমন্ত্রী হয়ে পৌঁছলেন সেইটাই একটি ঘটনা। কেননা আমরা এক নরেনকে চিনি, তিনি বিবেকানন্দ নরেন, এবং আরেক নরেনের গল্প, তাই জন্য নাম और एक नरेन শুরু হয়েছিল। কিন্তু সেই ছবির কাজ আর বেশি দূর এগোয়নি। সেখানেও নানা রকম অশান্তি হওয়ার পর ছবিটা আপাতত ফাইল বন্দী হয়ে আছে। এখন এই যে বিবেক অগ্নিহোত্রী এই ছবিটা তৈরি করলেন, এখানেতে বিতর্ক হলো, ছবিটার ট্রেলার দেখানো করা গেল না, তিনি আবার ফিরে গেলেন
ছবি রিলিজ হবে। আর আজকাল তো সিনেমা হলে রিলিজ না হলেও যদি ওটিপিতে চলে আসে, আপনার ডিভাইসে যদি চলে আসে, তাহলে আপনি ছবিটা দেখতে পাবেন। আমরা ট্রেলারটা দেখে যতটুকু বুঝবার চেষ্টা করেছি, তার মধ্যে দেখেছি যে এখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে খুব টুইস্ট করে ছবির গল্পে বোঝানো হয়েছে যে মুসলমানরা কত খারাপ, তাদের অত্যাচারের জন্য হিন্দুরা পথে বসেছিল এবং হিন্দুদের ওপর যা অত্যাচার হয়েছে, অকল্পনীয় অত্যাচার হয়েছে। আর সেই সময় নাকি একজন মসিয়া হয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন গোপাল মুখার্জি, যার মেডিকেল কলেজ কলকাতার বউবাজারের কাছে একটা মিট শপ আছে আর কি, যার জন্য তার নাম হয়েছিল গোপাল পাঠা। রাজবন্দী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো ছিলেন তিনি। অনুকূল বাবু এই দোকানটি খুলেছিলেন তার বন্দী জীবনের পর, ফিরে আসার পর। গোপাল বাবুর যেটুকু আমরা ইতিহাস পাচ্ছি, গোপাল বাবুকে বলা যাবে না যে তিনি একদম মুসলমান বিদ্বেষী ছিলেন। তার একটা ইন্টারভিউ আপনাদের শোনাবো, কিছুটা অডিও ইন্টারভিউ নিয়েছিলেন আমেরিকার একজন সাংবাদিক। সেখানেও তিনি কিন্তু বলেছেন যে আমি অত্যাচারীর বিরুদ্ধে ছিলাম, আমি আটকানোর চেষ্টা করেছিলাম এটা, কারণ আমরা হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। কিছু মুসলমান তারা এই কাজগুলো করছিলেন এবং কিছু হিন্দুদের ওখান থেকেও হয়তো কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। আমরা চেয়েছিলাম যেন সমস্ত ব্যাপারটা মিটে যায় এবং তিনি নাকি চাঁদনি এলাকায় গিয়ে মুসলমানদের যে বাড়ি কয়েকটা রয়েছে সেগুলোকে তিনি কিন্তু প্রোটেকশন দিয়েছিলেন, যাতে হিন্দুরা এসে ওখানেও আক্রমণ না করতে পারে। তাই গোপাল বাবুর চরিত্র বিশ্লেষণের কথা তো পরে হবে, আমরা সেসব দ্বিতীয় পর্বে আলোচনা করব। কিন্তু এটা তো সত্যি যে গোপাল বাবু কিন্তু কোনোদিনই চাননি যে হিন্দু মুসলিম রাইটের মধ্যে মুসলিমদের মেরে কেটে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেছিলেন তার দলের ছেলেদের যে তাকেই তোমরা অ্যাটেম্প করবে, তাকেই তোমরা মারবে যারা অত্যাচার করতে আসবে। যাই হোক, ও প্রসঙ্গে পরে আসবো। এই মুহূর্তে চলুন সরাসরি এই বিবেক অগ্নিহোত্রীর একটু বায়োডাটাটা একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এবং এই ছবির কাহিনী কিভাবে তৈরি হচ্ছে আর কি, কিভাবে ছবিটা রিলিজ হতে যাচ্ছে এবং ছবির বিষয়বস্তুর ব্যাপারটাও কি দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা যে আসলে কি ঘটেছিল, আমরাও একটু রিসার্চ ওয়ার্ক করেছি, তাতে যা বেরিয়ে এসছে সেগুলো আপনাদের সামনে হাজির করব। তবে একটা পর্বে হবে না, দুটো পর্বে হবে। এই প্রথম পর্বটা হাজির করব। প্রথমে চলুন বিবেক অগ্নিহোত্রী সম্বন্ধে একটু আপনাদের জানিয়ে রাখি। उन्होंने बस इतना बोला है कि दे हैव बीन आस्क्ड नॉट टू रन इट, तो विल फाइंड आउट। आई डोंट नो, विल फाइंड आउट। But who has given the instructions, sir, to the hotel authority if they are pressuring on? कौन दे सकता है सर? स्टेट में सबसे पावरफुल कौन है? हु इज द मोस्ट पावरफुल पर्सन इन दिस स्टेट? বিবেক অগ্নিহোত্রী 10ই নভেম্বর 1973 জন্ম, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ছাত্র, এমবিএ করেন হার্ভার্ড এক্সটেনশন স্কুলে। এছাড়াও ভোপাল স্কুল অফ সোশ্যাল সায়েন্সের ও জেএনইউ ছাত্র বিবেক নিজেকে মোদি ভক্ত বলে দাবি করেন। অভিনেত্রী পল্লবী যোশী তার স্ত্রী। চলচ্চিত্রে আত্মপ্রকাশ ক্রাইম থ্রিলার চকলেট নামের এক তৃতীয় শ্রেণীর বাণিজ্যিক ছবি দিয়ে। সময়টা 2005। ছবিটি আমেরিকান সিনেমা দ্য ইউজুয়াল সাসপেক্টস থেকে টোকা। 16ই সেপ্টেম্বর 2005-এ ছবিটি মুক্তি পায় এবং চূড়ান্ত ফ্লপ করে। সমালোচক জাকপ্রীত পান্ডোহার BBC.com-এ 5 তারার মধ্যে মাত্র 1টি তারা দিয়েছিলেন। এই বিবেক পান পরিচালক অস্বাস্থ্যকর এক নরম পানীয়ের বিজ্ঞাপন বানিয়ে ভালোই রোজগার করেছেন। মোদি ভক্ত হিসেবে নিজেকে নিবেদিত করার পর থেকেই বিবেকের ভাগ্য বদলে যায়। 2018 সালে এই বিবেক টুইটারে পোস্ট করে জানান, ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্বের দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দল। অথচ যাদের সমীক্ষা বলে তিনি উল্লেখ করেছিলেন, সেই অনলাইন সম্পাদক জানান এ ধরনের কোনো সমীক্ষা তারা করেননি। 2018 নভেম্বরে বিবেক অগ্নিহোত্রী আরেকটি টুইটে বিভ্রান্তিমূলক অসত্য কথা লেখেন। কংগ্রেসের যুবনেতা কানাইয়া কুমার নাকি ইসলাম ধর্ম নিয়েছেন। ইতিহাস সম্পর্কে বিবেক অগ্নিহোত্রীর জ্ঞান যে কত প্রবল প্রমাণ মেলে আরেকটি দাবিতে। তিনি দাবি করেছিলেন 1965 সালে পাকিস্তান যুদ্ধের ফলাফলের জন্য দায়ী ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। অথচ নেহেরু মারা যান 1964 সালের মে মাসে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। 2020-তে বিবেক টুইট করে জানান, গাঁজা সেবন করলে কোভিড সেরে যাবে।
2018-তে টুইটার কর্তৃপক্ষ এই বারবার মিথ্যে তথ্য পরিবেশনের জন্য বিবেকের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে দেয়। বিবেকের প্রথম পূর্ণদৈর্ঘ্যের রহস্য ছবির নাম চকলেট। তিনি এটি বানান। সেই ছবির নায়িকা তনুশ্রী দত্ত অভিযোগ করেছিলেন ছবির শুটিংয়ে তার সঙ্গে অশালীন ব্যবহার করা হয়। অভিনেত্রী সারা ভাস্করকে তো পতিতা পর্যন্ত আখ্যা দিয়েছিলেন এই পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রীর উত্থান বেশ কয়েকটি ডকুমেন্টারি তৈরির মধ্যে দিয়ে, যা অবশ্যই বিতর্কিত। পরবর্তীকালে কাশ্মীর ফাইলস থেকে তার উত্থান, এরপর পরপর ফাইলস, কাশ্মীর ফাইলসের পর তৈরি হলো কেরালা ফাইলস। এই মুহূর্তে তিনি দ্য বেঙ্গল ফাইলস বানিয়েছেন। পাশাপাশি তিনি ছিলেন সেন্ট্রাল সেন্সর বোর্ডের সদস্য এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে ভারতীয় চলচ্চিত্রের সাংস্কৃতিক প্রতিনিধি। 2022-এ যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে ভারত বিশ্বশান্তি ও মানবতাবাদ বিষয়ে ভাষণও দেন। 2005-এ চকলেট, 2007-এ ধন ধনা ধন গোল, 2012-তে হেড স্টোরি, 2016-তে ট্রাফিক জ্যাম বুদ্ধা, 2019-এ দ্য তাসখান্ড ফাইলস, 2022-এ দ্য কাশ্মীর ফাইলস, 2023-এ ভ্যাকসিন যুদ্ধ এবং 2024-এ দ্য বেঙ্গল ফাইলস। এই তার মোট জীবনপঞ্জি। বিবেক অগ্নিহোত্রী একজন নিখাত মধ্যপ্রদেশীয় ব্রাহ্মণ সন্তান, যারা আদিতে বৈদিক ব্রাহ্মণ্য যজ্ঞে অগ্নি প্রদান করে যজ্ঞ সম্পাদন করতেন, তাই তাদের পদবি পরবর্তীকালে অগ্নিহোত্রী হয়। সুতরাং মুসলমান বিদ্বেষ তো তার থাকবে, তাতে তো বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু উত্তরপ্রদেশ ফাইলস, গুজরাট ফাইলস, রাজস্থান ফাইলস না বানিয়ে দ্য বেঙ্গল ফাইলসে তার কেন নজর? একটাই অর্থ, বাঙালি হিসেবে হিন্দু মুসলিমের বিভেদে ঘি ঢেলে ঘৃণার আগুন জ্বালিয়ে হিন্দুত্বের ছুরিতে বাংলার সংস্কৃতিকে ছিন্ন ভিন্ন করে দেওয়া, যার প্রতিফলন যেন 26-এর বিধানসভার নির্বাচনে পড়ে। বাংলা যেন রামভক্ত হনুমানদের হাতে পৌঁছে যায়। এই মুহূর্তের বিস্ফোরক তথ্য হচ্ছে, রডা অস্ত্র ঘটনার অন্যতম নায়ক প্রয়াত রাজবন্দী বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়ের ভাইপো গোপাল মুখোপাধ্যায়কে হিন্দু রক্ষক ও মুসলিম নিধনের মহান নেতা প্রতিপন্ন করে যে গপ্প বিজেপি, আরএসএস এবং হিন্দু সংহতি নামের একটি সংস্থা প্রচার চালিয়ে এক বিকৃত তথ্য পরিবেশন করার যে প্রয়াস চালাচ্ছে, সেই গোপাল মুখোপাধ্যায়, যিনি পাঁঠার দোকানের মালিক হওয়ায় স্থানীয়ভাবে গোপাল পাঠা নামে পরিচিত ছিলেন, তার পৌত্র শান্তনু মুখোপাধ্যায় বউবাজার থানায় এফআইআর দায়ের করেছেন বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। কারণ তার ছবিতে বারবার গোপাল বাবুকে তার পদবি মুখোপাধ্যায় উল্লেখ না করে পাঠা উল্লেখ করেছেন। শান্তনুবাবু তার এফআইআরে আরো বলেছেন, তার দাদুর দুটি পাঠার দোকান ছিল, তিনি কুস্তিগির ছিলেন, বুকের পাটা ছিল ঈর্ষণীয়। হিন্দিভাষীদের মুখে সেই বুকের পাটা হয়ে যায় পাঠা, তাই পেশা আর নেশা যুক্ত হয়ে পরিচিত হয়ে যান গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঠা হিসেবে। এই ছবিতে নাকি তার পরিচয় করানো হয়েছে এক থা কসাই নামে। এখানেই আপত্তি শান্তনু মুখোপাধ্যায়ের। 16ই আগস্ট এই দিনটি পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন। 1867-তে জব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তি অনুসারে ইংরেজ সুতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে। এই দিনেই কার্ল মার্কস ক্যাপিটাল গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন 1867 সালে। 1905-এ এই দিনেই বঙ্গভঙ্গ আইন কার্যকর হয়। 1910-এ রবীন্দ্রনাথের নোবেলজয়ী গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয়। 1886 সালের এই দিনেই রামকৃষ্ণদেব প্রয়াত হন। 1977 সালে মার্কিন রক গায়ক এলভিস প্রেসলি প্রয়াত হন। 1997-এ এই দিনেই পাকিস্তানের কিংবদন্তি তুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী ফতে আলী খানেরও মৃত্যু হয়। কলকাতায় এই দিনটি স্মরণীয় ও বেদনাদায়ক হয়ে আছে দুটি কারণে, 1946-এর 16ই আগস্ট এবং 1980-র 16ই আগস্ট। 1980-র 16ই আগস্টে বাংলার দুই প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের খেলায় উত্তেজনা ও ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা যান 16 জন ফুটবল প্রেমী মানুষ।
আহতও হয়েছিলেন বহু। এই দুর্ঘটনার মৃত 16 জন খেলাপ্রেমী মানুষকে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া সংগঠনের তরফে বেশ কয়েকবার রক্তদান উৎসব পালিত হয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয় জিন্নাহর পরামর্শে কলকাতায় সংখ্যালঘু সম্প্রদায়ের একদল হিংস্র মানুষ বহু হিন্দু বাঙালিকে খুন করেছে নৃশংসভাবে। সেই সময়ের মধ্য কলকাতার গোপালচন্দ্র মুখোপাধ্যায় নামে এক মাংস ব্যবসায়ী রুখে না দাঁড়ালে আরো বহু হিন্দু বাঙালি নিধন হতো। আসলে কি ঘটেছিল সেদিন, কেনই বা ঘটেছিল? প্রথমে জিন্নাহ সম্বন্ধে জানা যাক। শুধু সে যুগে জনসংঘ বা বর্তমানের বিজেপি নয়, কংগ্রেসও জিন্নাহকে ভিলেন বানিয়েছে বঙ্গভঙ্গের জন্য। 16ই আগস্ট গণহত্যার দিন। কলঙ্কিত 16ই আগস্ট 46-এর যতটা দায়ী মুসলিম লীগ, ততটাই দায়ী ছিল হিন্দু মহাসভা ও কংগ্রেস। আর ব্রিটিশ প্রশাসন, তাদের কথা না বলাই ভালো। ব্রিটিশ রাজশক্তিও চাইছিল হিন্দু মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধুক, কারণ ছিল অনেকগুলি। 21শে জুলাই 1946-এ ডাক তার কর্মীদের সমর্থনে এক ঐতিহাসিক সফল সাধারণ ধর্মঘট পালিত হয় হিন্দু, মুসলিম ও অন্য সম্প্রদায়ের লক্ষাধিক মানুষের সমর্থনে। 31শে জুলাই অমৃতবাজার পত্রিকার সংবাদ শিরোনাম ছিল জেনারেল স্ট্রাইক বাট অল কমিউনিটিজ। সংবাদে লেখা হয় 200 বছরের ব্রিটিশ শাসনের ইতিহাসে বৃহত্তম সাধারণ ধর্মঘট পালিত হয়েছে কলকাতায়। অবশ্য এই ধর্মঘটের পরিচালনায় ছিল বামপন্থীরা। এই দিনটিকে স্মরণ করেই সলিল চৌধুরী গান লিখেছিলেন, ঢেউ উঠছে কারা টুটছে। এমন কোনো কথা ভাবার কারণ নেই যে 16ই আগস্ট দাঙ্গা হঠাৎ করেই ঘটেছিল। প্রস্তুতি চলেছিল পুরো আগস্ট মাসের প্রথম থেকে। ব্রিটিশ প্রশাসনই একমাত্র 16ই আগস্টের কথা আগে বুঝেছিল তা নয়, কংগ্রেসের নেহেরুজিও বুঝেছিলেন। মুসলিম লীগ পরিচালিত বাংলার সরকারের প্রধান ছিলেন সোহরাওয়ার্দী। জিন্নাহর পাকিস্তানের দাবিকে সমর্থন করে কলকাতায় নাকি তিনি 16ই আগস্ট ছুটির দিন ঘোষণা করেছিলেন। সেদিন কিন্তু হিন্দু মুসলমানের যৌথ আন্দোলনে বামেরা নিশ্চিত ছিলেন। তারা ভাবতেই পারেননি সাম্প্রদায়িক বিষ কিভাবে কলকাতার দুপক্ষের শিরায় শিরায় প্রভাবিত হচ্ছে। কারণ 29শে জুলাইয়ের সফল ধর্মঘটে দুপক্ষের সারা জাগানো যোগদান ছিল। সেদিনের ধর্মঘটে মুসলিম শ্রমিকদের যোগদান মুসলিম লীগ সুনজরে দেখেনি। কলকাতার লীগপন্থী ইংরেজি পত্রিকা মর্নিং স্টার লেখে, ধর্মঘট নয় প্রত্যক্ষ সংগ্রামের সিদ্ধান্ত। অথচ বাম নেতা কুমুদ বিশ্বাসের স্বীকারোক্তি ছিল, 16ই আগস্টের আগে বুঝতে পারিনি যে এরকম হবে। বাম শ্রমিক নেতা সমর মুখোপাধ্যায় বলেছিলেন, যদিও আগের দিন অর্থাৎ 15ই আগস্ট মুসলিম এলাকায় প্রচার করি, বৈঠক করি, কিন্তু এত বীভৎস দাঙ্গা হবে তা ভাবিনি। এটি উল্লেখ আছে অমলেন্দু সেনগুপ্তের লেখা উত্তাল 40 অসমাপ্ত বিপ্লব বইয়ের পৃষ্ঠা নাম্বার 191 থেকে 192। মুসলিম লীগের পাকিস্তান আলাদা রাষ্ট্রের দাবির অন্যতম কারণ ছিল কংগ্রেস ও হিন্দু মহাসভার উচ্চবর্ণের হিন্দুদের আধিপত্যের প্রচেষ্টা। মুসলিম লীগের মনে হয়েছিল এর ফলে দেশের মুসলিম সমাজ দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বে পরিণত হবে। এই সন্দেহ যে অমূলক ছিল তাও বলা যাবে না, কেননা কংগ্রেস সাম্প্রদায়িক ঐক্যের কথা মুখে বললেও উচ্চবর্ণের হিন্দুর আধিপত্যকেই প্রশ্রয় দিয়েছে। জনসংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান বিজেপির আরাধ্য নেতা শ্যামাপ্রসাদ মুখার্জিও কংগ্রেসের সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করেন এই কারণেই। স্বামী প্রণবানন্দের প্রভাবে যোগ দেন হিন্দু মহাসভায়। আজকের নয়, গত প্রজন্মে অনেক বাঙালি জানেন না সাম্প্রদায়িক সম্প্রীতির গর্ব বাঙালি হিসেবে আমরা যতই করি না কেন, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভা কিন্তু গড়ে তুলেছিলেন এই বাংলাতে দুই বাঙালি, নবীনচন্দ্র রায় ও চন্দ্রনাথ মিত্র। সময়টা ছিল 1882। 1909-এ পাঞ্জাবে রায় বাহাদুর লালচাঁদের উদ্যোগে গড়ে ওঠে হিন্দু সভা। 1915-তে এলাহাবাদে মদন মোহন মালব্য, লালা রাজপথ রায়, BSJ মুঞ্জের নেতৃত্বে এই সংগঠন মিলে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে হিন্দু মহাসভা। প্রথম সভাপতি মনীন্দ্র কুমার নন্দী প্রথম আওয়াজ তোলেন হিন্দু আত্মরক্ষা বাহিনী গড়ে তোলার।
16ই আগস্ট 46-এ এই সংগঠনের সদস্য তথা কেন্দ্রীয় সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির মুসলিম সম্প্রদায় সম্পর্কে কি ধারণা ছিল তার প্রমাণ মেলে তিনি লিয়াকত নেহেরু চুক্তির বিরোধিতা করে কংগ্রেস ত্যাগ করে হিন্দু মহাসভায় যোগ দিয়ে 1947 সালের 4 এপ্রিল তারকেশ্বরের সংগঠনের সম্মেলনে যা বলেছিলেন সেটি। তিনি বলেছিলেন, পাকিস্তান হোক না হোক, বাংলার বর্তমান সীমানার মধ্যে দুটি প্রদেশ গঠন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। তিনি বলেন, ইহারা অর্থাৎ মুসলমানেরা হইতেছে হিন্দু সমাজের তলানির নোংরা হইতে একদল ধর্মান্তরিত মানুষ, যাহারা সব দিক দিয়া হীনতর। মুসলিম প্রাধান্য বজায় থাকিবার তথা বাঙালি হিন্দু সংস্কৃতির উচ্ছেদ। ইসলামে ধর্মান্তরিত একদল নিচু জাতির হিন্দুকে সন্তুষ্ট করিবার জন্য সুপ্রাচীন হিন্দু সংস্কৃতিকে সেক্ষেত্রে বলি দিতে হইবে। এসব উল্লেখ আছে শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের আত্মজীবনী শ্যামাপ্রসাদ মুখার্জি পেপারসে। 16ই আগস্ট 1946 বিকেল 3টে পুলিশ কমিশনার রাজ্যপালকে সেনা নামাতে অনুরোধ করেন, কিন্তু সে অনুরোধ খারিজ করে দেন রাজ্যপাল ব্রিগেডিয়ার স্কিস স্মিথ। তিনি বলেন, সেনা নামালে বিষয়টি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চলে যাবে, অর্থাৎ দুই ভাই মরছে মরুক। তথ্য বলছে, সুযোগ সন্ধানী কিছু হিন্দু মুসলিম সমাজ বিরোধী এবং কিছু অসৎ পুলিশ লুটতরাজ করতেও শুরু করে দেয়। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড বইতে লিখেছেন, হিন্দু মহাসভার সদস্যরা চাকু আর দেশি পিস্তল আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলেন। তথ্য বলছে, মুসলিমরাও মসজিদে অস্ত্র মজুত করে রেখেছিল। মনে রাখতে হবে, কলকাতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 1943-এর দুর্ভিক্ষের ফলে দলে দলে গ্রামের মানুষ কলকাতায় আসতে শুরু করে। আর্থিক সামাজিক কাঠামো ভেঙে পড়ে, শহরে জনসংখ্যার চাপ বাড়ে, এলাকা দখল হয়, বাসস্থানের সংকট বাড়ে। কলকাতায় আসতে থাকেন বিহার উত্তরপ্রদেশের হিন্দু মুসলিমরা। কলকাতার সেদিনগুলির সমীক্ষায় দেখা গেছে, দু দলের লড়াইয়ে মুসলিম পক্ষে ছিল গ্রাম থেকে এবং বিহার উত্তরপ্রদেশ থেকে আসা মুসলিমরা, আর হিন্দু মহাসভার পক্ষে হিন্দু বাঙালি তরুণ মধ্যবিত্ত ও অনেক অবাঙালি হিন্দু সম্প্রদায়। এছাড়াও গুজবে কিছু অরাজনৈতিক হিন্দু সংগঠনও জড়িয়ে পড়ে বিবাদে। এমনই এক যুবক গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ছিলেন যুগান্তর বিপ্লবী দলের নেতা রাজবন্দী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো। পারিবারিক সূত্রে ছিল মেডিকেল কলেজের উল্টো দিকে পাঁঠার মাংসের দোকান। সে যুগে বিখ্যাত ছিল এই দোকান। 80-র দশক পর্যন্ত ছিল এই দোকান। বর্তমানে অবলুপ্ত, দেখভালের অভাবে। শোনা যায়, দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের তখন প্রবল সর্দি কাশি। ডাক্তার বলেন পাঁঠার মাংসের স্যুপ খেতে। ভাগ্নে হৃদেকে রামকৃষ্ণ বলেন, বউবাজার থেকে যে দোকানে কালী মূর্তি আছে সেই দোকান থেকে মাংস আনবি। এহেন গোপাল পরিচিত ছিলেন গোপাল পাঁঠা নামে। থাকতেন তিনি বউবাজার এলাকার মলঙ্গা লেনে। তিনি মূলত ছিলেন সুভাষচন্দ্র ও বিধান রায়ের পরিচিত, সুভাষপন্থী। তার 3 প্রধান সঙ্গী যুগলচন্দ্র ঘোষ, গিরিধর বসু, সঞ্জয় বসুকে নিয়ে কলকাতায় সেনা শিবিরে মার্কিন সেনাদের মদের বোতল ভেট দিয়ে .24 বোরের রিভলভার কিনে রেখেছিলেন 1945 সালেই। ঘটা করে দুর্গাপুজো করতেন। নির্বাচনের সময় বিধান রায় তাকে মাঝে মাঝে জেলেও পুরে রাখতেন। ভোটের পর ছেড়ে দিতেন। কেন, সে প্রশ্নের উত্তর নেই। আবার এই বিধান রায় কিন্তু ওই মাংসের দোকানে যখন কালী পুজো শুরু করেন গোপাল মুখোপাধ্যায়, সেই পুজোতেও আসতেন। পাঁঠার ব্যবসা সেহেতু গোপাল মুখার্জির সঙ্গে মুসলিম মহাজন ব্যবসায়ীদের সম্পর্ক ভালোই ছিল। তাই তাকে মুসলিম বিদ্বেষী বলাটা একদমই উচিত নয়। তবে 46-এর দাঙ্গায় পাড়ার শান্তি রক্ষার্থে এলাকায় রক্ষার দায়িত্ব নেওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। 2024 কলকাতা মিউজিয়ামের আশুতোষ মঞ্চে খোলা হাওয়া, বিজেপির যে বুদ্ধিজীবী মঞ্চ, তাদের তরফ থেকে এই গোপাল মুখোপাধ্যায়ের স্মরণে একটি অনুষ্ঠান হয়। পেছনের ব্যানারে গোপাল মুখার্জি রয়েছেন, আর সামনে রয়েছেন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছবি। এবার অবশ্য আমাদের শুভেন্দুবাবু তিনি আলিপুরে একটি আবক্ষ মূর্তি বসিয়েছেন গোপাল মুখোপাধ্যায়। আমি ওই 24 সালে যে অনুষ্ঠানটা হয়েছিল খোলা হওয়ার, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম বিষয়টা বুঝতে এবং দেখতে। সেখানে বক্তাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী,
ছিলেন তথাগত রায়, ছিলেন কার্তিক মহারাজ এবং এসছিলেন আমাদের কেন্দ্র থেকে এক মন্ত্রী। সেখানে পরিষ্কারভাবে কিন্তু একজন, হ্যাঁ যার কথা বলতে ভুলে গেলাম, তার নাম হচ্ছেন স্বপন মজুমদার। তিনি হচ্ছেন বুদ্ধিজীবী সেলের একজন লোক, বিজেপির পণ্ডিত ব্যক্তি। তিনি এই গোপাল পাঠা ওরফে গোপাল মুখোপাধ্যায় সম্বন্ধে কি বলেছিলেন সেটা একটু আপনাদের শোনাই। আর শোনাবো গীতা থেকে উদ্ধৃতি দিয়ে কার্তিক মহারাজ কি বলেছিলেন। কার্তিক মহারাজ বলেছিলেন যে ছলে বলে কৌশলে কৃষ্ণ বলেছিলেন যে যুদ্ধ জয় হচ্ছে আসল কথা। সুতরাং 26-এর নির্বাচন জিততে গেলেও, এটা আপনি পরিষ্কার করে বলেননি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে 26-এর নির্বাচনে জিততে গেলেও ছলে বলে কৌশলে সেই পথ অবলম্বন করতে হবে কৃষ্ণের নির্দেশ মতন। সেদিনের অনুষ্ঠানে ওই স্বপন মজুমদার কি বলেছিলেন আর কি বলেছিলেন আমাদের কার্তিক মহারাজ, সেটা একটু শোনাই আপনাদের, শুনুন। সেটা সবাইকার মুখে মুখে জানা ছিল, কিন্তু কোনোদিন অফিসিয়াল হিস্ট্রিতে, অফিসিয়াল ইতিহাসে ওটার কোনো উল্লেখ নেই। এটা নিয়ে অনেকে আগে বলতো, আরে কে গোপাল পাঠা নিয়ে তোমরা মাতামাতি করছো। গত বছর প্রধানমন্ত্রী প্রথমবার এসে গোপাল মুখার্জির নাম করলেন। তারপরে হয়তো অনেকে এখন বলবে না যে এটা একটা উগ্রপন্থী করা, এখানে একটা সেমিনার করছো তোমরা, সেটা আশা করি আর বলবে না। কেন গোপাল মুখার্জির রিহ্যাবিলিটেশন, ওনাকে ইতিহাসে আবার ফেরত রাখা হয়েছে। He has been brought back to history. এইটাই হচ্ছে আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমি বনগমন করব। আরে আজকের আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই সাবাস অর্জুন, তোমার মতো ত্যাগী, তোমার মতো ভাতৃপ্রেম, তুমি ভাইদের জন্য সব ছেড়ে চলে যাচ্ছ। কিন্তু ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সুখে দুঃখে দাঁড়ান বললেন, ন্যাকামি করছো তুমি। অর্জুন, প্রথম ভগবানের বাণী, আমাদের হিন্দু সমাজ সেই বাণীটা শুনবেন। ক্লৈবং মাসম দমঃ পার্থ নৈতত্য পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরং তপঃ হতোবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বক্ষ্যসি মহিম অথো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চুয়া হিত্বা পাপং বক্ষ্যসি। ওঠো অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করতে হবে। সেই রাজ্য উদ্ধার করতে কল্পে তোমাকে ছল, তোমাকে কৌশল, তোমাকে বল প্রয়োগ হতে হবে। কোথাও বা প্রতিবাদ, কোথাও বা প্রতিশোধ, কোথাও বা প্রতিরোধ কল্পে আমাদের একত্রিত হতে হবে। কাজে আমাদের বাঙালির হিন্দুর সামনে 26 সাল, এই 26 সালে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে আর কোনো দিন দাঁড়াতে পারবেন না, অসম্ভব। সমস্ত রকম ভেদাভেদ ভুলে রাজনৈতিক কর্মী যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যার যতটুকু শক্তি আছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, অহংকারকে সর্বপ্রথম ত্যাগ করুন। আর যারা ভিন্ন রাজনৈতিক দলের মতবাদে বিশ্বাসী, যারা এতদিন করছেন, তাদের কাছে বিনম্র নিবেদন করব। মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক তিনি যখন বলেন আমরা 70% আর 30%, 2 ঘন্টার মধ্যে আমরা ভাগিয়ে দিতে ভাসিয়ে দেবো, তারপরেও সেই হিন্দু সেই দলের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে বড় বেদনার বড় দুঃখের হবে। আর যে মহানাগরিক যখন আবেদন করেন যে অন্য ধর্মের জন্ম করেন, তার দুর্ভাগা। ইসলামের দাওয়াত যারা দেন তারপরেও সেই রাজনৈতিক দলের যারা চিন্তা ভাবনা করছেন তাদের কাছে বিনম্র নিবেদন, একবার আপনি চিন্তা করবেন না? একবার আপনি প্রতিবাদ করলেন না? হ্যাঁ, শুরু হয়েছে,
আজকে মহাভারতে আমরা রামায়ণে দেখেছি মা সীতার যখন হয়েছিল অত্যাচার, মা সীতার শ্লীলতাহানি, আর সেই সীতার অভিশাপে রামায়ণ তৈরি হয়ে লঙ্কা কাণ্ড হয়ে রাবণ সবংশে ধ্বংস হয়েছিল। কিংবদন্তি গোপাল মুখোপাধ্যায়, তাকে হিন্দু রক্ষার জন্য তাকে একজন মসিহা বানানোর চেষ্টা আগে থেকেই শুরু হয়েছিল। 26-এর ভোট যত এগিয়ে আসবে বিষয়টি আরো ফুলিয়ে ফাঁপিয়ে বিষয়টা বোঝানো হবে। অথচ গোপালবাবু নিজে বলে গেছেন যে হ্যাঁ, আমি বিধান রায়ের কাছাকাছি ছিলাম, সুভাষচন্দ্র বোসের আদর্শে আমি অনুপ্রাণিত ছিলাম, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার যোগাযোগ নেই এবং হিন্দু মুসলিম সম্প্রীতি আমি চাই, খালি চেয়েছিলাম অত্যাচারিত হলে তাদের পাশে দাঁড়াতে। তার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আমেরিকার একজন সাংবাদিক, বিবিসির সাংবাদিক, তার নাম হচ্ছে অ্যান্ড্রু হোয়াইট হেড। তিনি একজন দোভাষীকে সঙ্গে নিয়ে তার একটি অডিও সাক্ষাৎকার নিয়েছিলেন তার শেষ বয়সে আর কি। তারপরেই তো 2005-এ উনি মারা যান। এই ঘটনা হচ্ছে 1996 সালের। যাই হোক, সেই যে সাক্ষাৎকার, সেই অডিও ক্লিপ আমার কাছে একটু আছে, সেখান থেকে একটু অংশ আপনাদের শোনাতে চাই যে সত্যি কি মুসলিম বিদ্বেষী ছিলেন, সত্যি কি উনি কোনো রাজনৈতিক মতাদর্শের মধ্যে থাকতেন, কি বলেছেন উনি সেটা একটু শুনুন। এই ক্লিপিংসের বিরাট বড় একটি সাক্ষাৎকার, ভাগে ভাগে আপনাদের যেমন যেমন ভাবে আমাদের পর্ব এগোবে ঠিক সেইভাবে তার কথাটা তুলবো। এখন প্রথমে ওই 2-4 লাইনের একটু আপনারা একটু আমার নির্ধারিত আর কি সম্পাদিত জায়গাটা আপনাদের শোনাতে চাইছি যে কি বলেছেন আমাদের গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। আমার নাম গোপাল চন্দ্র মুখার্জি, ডাক্তার বিসি রায়ের ঘনিষ্ঠ আমি ছিলাম। So you were a Congresswala? আপনি কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন? আমি কোনো পার্টির নই, আমি মানুষকে সাহায্য করি। আমি কোনো পার্টি করি না, কোনো পার্টিতে নেই। মানুষ বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়ায়। আমার কোনো পার্টি নেই, কোনো পার্টি মেম্বারও নেই। If your boys found a Muslim woman alone, would they misbehave? মুসলিম মহিলাদের সঙ্গে যদি আপনাদের ছেলেদের মানে কোনো এলাকার সঙ্গে যখন আক্রমণ হচ্ছে বা ইত্যাদি, তখন মুসলিম মহিলাদের প্রতি আপনার ছেলেদের কিরকম ব্যবহার ছিল? ঠিক, তার কারণ যদি তার চরিত্র নষ্ট হয় তার সব যাবে। সুতরাং চরিত্র নষ্ট করে একটা মেয়ে ছেলেকে চাই রাগে মারুক আর এ মারুক, মায়ের জাতের ওপর হাত দেওয়ার অর্ডার ছিল না। মেয়েদের ওপর অত্যাচার করা, সে হিন্দু হোক আর চাই মুসলমানই হোক, মারধর করা, রাবণ ধ্বংস হয়ে গেল। আমাদের ইতিহাসে রাবণ ধ্বংস হয়ে গেল সেটা আরোপ করে। সুতরাং আমার স্ট্রিক্ট অর্ডার ছিল দুটো জিনিস, একটা ছিল কারোর লুট করবে না, আর একটা জিনিস হলো মেয়েদের ওপর মারধর করবে না বা অত্যাচার করবে। Are you proud of what you did? Do you think what you did in those riots was the right thing to do? আপনি সেই সময় যা আপনারা করেছেন সেটার জন্য কি আপনি গর্বিত বোধ করেন? আপনারা কি সেই সময় সেই ঘটনাগুলি যা ঘটেছে সেই সময়টা আপনাদের যে গর্বর কিছু নেই, আমার ডিউটি, আমার দায়িত্ব এইটাই ছিল যে অসহায়কে সাহায্য করা। আরো একটা ঘটনা আছে, সেটা পরে, সেটা পরে, সেটা যখন সারোয়ার্দী এই দুর্দান্ত প্রতাপে এইভাবে এই ঠেলাওয়ালা রিস্কাওয়ালা এই সমস্ত হিন্দু তাদের মারে, মানে সারোয়ার্দীর প্ল্যান অনুযায়ী সারোয়ার্দী রেগুলার যেত গান্ধী শিবিরে। আর যখন অ্যাকচুয়ালি জেনারেল ক্যালকাটা কিল হলো তখন গান্ধীজি নোয়াখালীতে, তখন এখানে ছিলেন না। It was when Suravadi organized the Greater Calcutta killing, Gandhiji was not here, he was in Noakhali, and so it's basically repeated this. তারপরে আমরা একটা গ্রুপ ছেলে জিপে করে গিয়ে সারোয়ার দিকে অ্যাটেম্প করি, ফেল হয়।
অ্যাটেম্পটা ফেল হয়, ওই ব্রিজ থেকে বেলেঘাটা ব্রিজ একটা রাস্তা শিবতলা সিধে চলে গেছে, আর একটা ট্যাংরার দিকে চলে গেছে, আর একটা বাঁ দিকে চলে গেছে বেলেঘাটা মেন রোডেতে। ওই মোড়ের মাথায় জিপখানা স্কিড করে ওপর থেকে রেল লাইনে পড়ে। রেল লাইনে পড়ে 3টে ছেলে মারা যায়। রেল লাইনে যেই বড় বড় অ্যাঙ্গেল পোতা ছিল সেই ওইখানে গিয়ে জিপখানা উল্টে পড়ে, ওইখানে গেঁথে পড়ে 3টে ছেলে মারা যায়। গান্ধীর কাছে আর্মস জমা দাও আর সার্টিফিকেট নাও। তো আমাকে ডেকে পাঠিয়েছিল 2বার, আমি যাইনি। 3বারের বার কংগ্রেস লিডাররা আমার কাছে আসে, গোপাল মান-ইজ্জত যাবে, তুমি কিছু যন্ত্রপাতি জমা দাও। আপনারা বলছেন, আবার লোকাল কংগ্রেসই যারা, আপনারা বলছেন যেমন পান্না মিত্তি, জগন্নাথ কোলে, তারপরে ইন্দিভূষণ বীর, এরকম 2-4জন নাম করা লোক, পাড়ার লিডার, একজন কাউন্সিলর, ইন্দিবীর ছিলেন কাউন্সিলর, এরা সকলে মিলে এসে, তারপরে শত ঘোষ, এরা সকলে মিলে এসে আমাকে ধরলো। এদের কথাও এড়াতে পারলুম না। আমি আচ্ছা চলুন, গেলে যাবার পর সকলকে কেউ একটা ভাঙা পিস্তল দিচ্ছে, কেউ একটা অকেজো রিভলভার দিচ্ছে, কেউ একটা গান দিচ্ছে, কেউ ছুরি দিচ্ছে 2খানা। তারপরে আমার ডাক হয়েছে, আমি গেলাম। उस टाइम में बाबू बहुत मार काट हुआ था, और उस टाइम में मैंने हम देखा हुआ है कि बैग जो चला रहे थे वो हाथ धर के नहीं, दोनों हाथ में तेगा। क्या था हाथ में? तेगा था, तलवार था। अच्छा। और मैंने अब इस जगह, इस धरती पर मैंने दंगा फसाद होने नहीं दिए। हम लोग को मैंने जो अंदर थे बाहर निकलने नहीं दिए। जब राइट ख़त्म हुआ तो वो जो है बाबू हमको हावड़ा जा करके गाड़ी बैठाए हैं। दंगा फसाद जब संसद हुआ है तब फिर यहाँ आया है। আলোচনার আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে বিষয়টি গবেষণা করতে গিয়ে দেখা গেল যে বিষয়টি বেশ অনেক দীর্ঘ, অনেক কিছু আপনাদের কাছে হাজির করতে হবে, সেটা একটি পর্বে সম্ভব হচ্ছে না, যার জন্য একটি দ্বিতীয় পর্ব তৈরি করছি। প্রথম পর্বটি দেখে আপনারা কেমন লাগলো তো জানাবেন, আর একটু অপেক্ষা করবেন, 2-1 দিনের মধ্যে দ্বিতীয় পর্বটা ছাড়বো। আর দ্বিতীয় পর্বের মধ্যে কিন্তু থাকবে অনেক বিস্ফোরক কথাবার্তা থাকবে। সুরাবর্দী জানতে পেরেছিলেন অনেক আগেই যে কলকাতায় এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কি করে জেনেছিলেন? না, তার একজন বাইজি ছিল, বাইজি বাড়িতে গিয়ে ওই বাইজির কাছ থেকে একটি কাগজ পেয়েছিলেন। তিনি তখনকার মতো ওটা বাস্কেটে ফেলে দিয়েছিলেন, ছেঁড়া কাগজ বলে। পরবর্তীকালে বাইজি যখন ঘর থেকে বেরিয়ে যান তখন তিনি সে কাগজটা সংগ্রহ করে নেন, নিয়ে দেখেন যে বিরাট একটা পরিকল্পনা করে রেখেছে মুসলিম লীগ, যে কিভাবে 16ই আগস্ট কিভাবে এই আক্রমণগুলো হবে হিন্দুদের বিরুদ্ধে। যাই হোক, এটা ডিটেলসটা আমরা দ্বিতীয় পর্বে আপনাকে জানাবো। আর তার সঙ্গে সঙ্গে জানাবো এই ছবির অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের বক্তব্য। তিনি বলেছেন যে এই ছবিতে যখন অভিনয় করেছি, চরিত্রটা, ভিলেনের চরিত্রটা আমার এত ভালো লেগেছিল যে আমি মন প্রাণ দিয়ে করেছি, এবং বম্বেতে বাঙালিরা এইভাবে যে জায়গা পাচ্ছে এটা তো আমাদের জন্য গর্বেরই ব্যাপার। কিন্তু যে মারাত্মক কথাটা তিনি বলেছেন এই ছবির নামটা কিন্তু দ্য বেঙ্গল ফাইলস ছিল না। যখন ছবির শুটিং হয় একটা অন্য নাম রাখা হয়েছিল, হঠাৎ করে শুনছি এটার নাম পাল্টে হয়েছে দ্য বেঙ্গল ফাইলস। বিষয়টা কি সেটা সম্বন্ধে আপনাদের কিন্তু দ্বিতীয় পর্বে জানাবো। আরেকটা জিনিস আপনাদের আমরা জানাবো, সেটা হচ্ছে গিয়ে সুরাবর্দী। নিশ্চয়ই সুরাবর্দী তার মানসিকতার যে জায়গা, সেখান থেকে তো মুসলিম প্রীতি ছিলই, কিন্তু তিনি ইচ্ছে করে পুলিশকে আটকে রেখেছিলেন এটা বোধহয় সত্যি নয়। কেননা পুলিশের তরফ থেকে পুলিশ কমিশনার তখনকার দিনের যিনি গভর্নর ছিলেন তার কাছে বলেছিলেন সেনা নামানো হোক। সকালবেলাই বলেছিলেন বেলা 12টা-1টার মধ্যে, যখন সুরাবর্দী বুঝতে পেরেছিলেন যে আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না। কিন্তু ব্রিটিশ সেনাবাহিনী ইচ্ছে করে তখন তারা অপেক্ষা করছিল যে আরো লাগুক, আরো আগুন জ্বলুক, তবে তো মজা, এবং সন্ধ্যের পর নাকি সেনা নাভে। কিন্তু ততক্ষণে অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছিল।
এই যে রহস্যজনক ঘটনাগুলো রয়েছে, আরো অনেক রহস্যজনক ঘটনা রয়েছে, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। আমি আবার সেগুলো সুন্দর করে সংগ্রহ করেছি আপনাদের কাছে হাজির করব বলে। সুতরাং দ্বিতীয় পর্বটি আপনারা নিশ্চয়ই দেখবেন। হ্যাঁ, আর এই প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু একটু মন্তব্য করে জানাবেন। আর যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করতে হবে। তবে আমরা এই ধরনের কিছু কাজকর্ম পরিশ্রম করে খেটে খুঁটে বানিয়ে আপনাদের সামনে হাজির করতে পারবো। আজ তাহলে শেষ করছি এখানে। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।